যারা রাস্তায় দাঁড়িয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন, আপনি তাকে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছেন। তো যিনি সংস্কার প্রক্রিয়ায় দুর্নীতি নিয়ে সংস্কারের কাজটি করছিলেন, তিনি এখন উদ্বেগ প্রকাশ করে বলছেন যে আপনারা যে সংস্কার করছেন এটা আসলে লোক দেখানো। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার যে অবনতি এবং তার ফলে যে উদ্বেগ, সেই উদ্বেগকে ছাড়িয়ে গেছে এই তারেক রহমানের এই বক্তব্যটি, এই স্ট্যাটাসটি। এর ভেতর থেকে একজন সন্তানের মায়ের প্রতি যে আকুলতা সেটি প্রকাশ করেছে। আমার ধারণা তিনি তার সমস্ত আকুলতা এখানে প্রকাশ করেননি, কিছু নিজের কাছে রেখে দিয়েছেন। পরিস্থিতিটা আসলে কতটা ভয়াবহ এটি অনুধাবন করা যায়। এই ভয়াবহতা তৈরি হওয়ার প্রত্যাশিত ছিল না। 5ই আগস্ট 2024 আমাদের যে লড়াই, সেই লড়াইটা ছিল একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা নিরাপদ বাংলাদেশ। প্রতিশোধের রাজনীতির থেকে আমরা বেরিয়ে আসব। কিন্তু গত 1 বছর সরকারের নানা ধরনের ব্যর্থতা, কোথাও কোথাও সরকারের উদাসীনতা এবং ক্ষেত্র বিশেষে তাদের প্রশ্রয়ে এই অপরাধী চক্রকে এমনভাবে হৃষ্টপুষ্ট করা হয়েছে যে তারা এখন একজন বাংলাদেশের পলিটিক্সের ভিভিআইপি বলতে যাদেরকে আমরা বুঝি, তাদেরও শীর্ষে বাংলাদেশের সবথেকে বড় রাজনৈতিক দলটির সর্বোচ্চ ব্যক্তি, তিনি তার মাকে দেখতে আসতে পারছেন না, মুমূর্ষু মাকে। শুধু তাই না, আমরা সরকারের যে তথ্য জানি তাতে খুব শীঘ্রই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। তাহলে তফসিল ঘোষণা করার পর অবশ্যই দলের প্রধান হিসাবে তার তো নির্বাচনী প্রচারণায় যাওয়ার কথা। যিনি মাকে দেখার জন্য আসতে পারছেন না, তার প্রচারণার সময় নিরাপত্তাটা কতটুকু ঝুঁকিপূর্ণ হবে এটি স্বাভাবিকভাবে অনুমান করা যায়। শরীফ ভাই, রনক ভাই বললেন এখানে নিরাপত্তার কথা বলেছেন, আপনি কি শুধু নিরাপত্তা দেখছেন না এখানে অন্য কিছু দেখছেন? আমি ওই জায়গাটা আসব, আমি শুরুটা করলাম আর কি, ফার্স্ট স্টেজে আসি। জি, তাকে নিরাপত্তা দিবে কে? নেপালের সরকার, কোরিয়ার সরকার, আমেরিকার সরকার? না, বাংলাদেশের সরকার, বাংলাদেশের পুলিশ বাহিনী। কিন্তু বাংলাদেশের সরকার তাকে সেই নিরাপত্তা হয়তো দিতে পারছে না, অথবা গোপনে এমন কতগুলো আয়োজন করে রেখেছে যাতে তিনি ফ্রিলি স্বাধীনভাবে মুভমেন্টটা করতে না পারে। অথচ এই রাজনৈতিক দলটি গত 1 বছর এই সরকারকে যে সাপোর্টটা দিয়েছে, যে সহযোগিতাটা দিয়েছে, আপনার মনে থাকার কথা, শেখ হাসিনার পদত্যাগের চলে যাওয়ার পর নয়াপল্টনে বিএনপি একটা বড় সমাবেশ করেছিল, সম্ভবত তার 4-5 দিন পরে, এবং সেখানে তারা নির্বাচনের দাবি তুলেছিল। কিন্তু দেখা গেল যে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে, বিভিন্ন কর্নার থেকে বলা হলো যে এই মুহূর্তে নির্বাচন না, কতগুলো সংস্কার করেই নির্বাচন। এবং দলটি কিন্তু সেই গণ আকাঙ্ক্ষা মেনে নিয়ে, যদিও তারা তার আগে কতগুলো সংস্কার প্রস্তাব তুলে ধরেছে। গত 1 বছর তাদের কিছু কর্মীর অনেক রকমের সমালোচনা করার মতন বিষয় যেমন আছে, একই সঙ্গে বাংলাদেশের একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশন যাতে হয় তার জন্য বিএনপির একটা প্রচেষ্টাও আছে, এটা অস্বীকার করা যাবে না। এবং এই যে সংস্কারের উদ্যোগগুলোকে যাতে টেকসই করা যায় তার জন্য সহযোগিতা আছে। কিন্তু সরকার সেই কাজটি করতে পারেনি। আমাদের অন্যতম দাবি ছিল দুর্নীতি দমন কমিশনকে সংস্কার করা। সরকার একটি কমিটি গঠন করেছিল, টিআইবির প্রধান ডক্টর ইফতেখারুজ্জামানের নেতৃত্বে। তারা গত বছরের জানুয়ারি মাসে কতগুলো প্রস্তাব দিয়েছিল। এবছরের অক্টোবর মাসে সরকার সেখান থেকে পছন্দ মতো কতগুলো ধারা উপধারা পিক করে তারা একটা তাদের মতো করে একটা অধ্যাদেশ জারি করেছে। এবং গতকালকে ডক্টর ইফতেখারুজ্জামান নিজে, যাকে আপনি সংস্কার কমিশনের প্রধান দায়িত্ব দিয়েছিলেন, তিনি বিরক্ত, বিক্ষুব্ধ এবং উদ্বেগ প্রকাশ করেছেন। এর ফলে আমি দেখতে পাচ্ছি আমাদের অনেকে সোশ্যাল মিডিয়ায় দেখবেন ঠাট্টা করে বলে মোবাইলকে নিয়ে, যে এই মোবাইল এসে ওই ঘড়িকে পেছনে ফেলে দিয়েছে, টর্চ লাইট
এটি আর এখন আর কেউ প্রয়োজন ব্যবহার করে না, ইত্যাদি ইত্যাদি। তো এই সংস্কারকে সামনে নিয়ে আমাদের এখানে গণমানুষের দাবি, গরিব মানুষের জীবন জীবিকার সংগ্রাম, প্রান্তিক মানুষের অধিকার, নারীর স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের অর্জন, ইতিহাস, ঐতিহ্য সব কিছুকে আপনি ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন। বারবার বলেছেন আমরা সংস্কার করব। তো যিনি সংস্কার প্রক্রিয়ায় দুর্নীতি নিয়ে সংস্কারের কাজটি করছিলেন, তিনি এখন উদ্বেগ প্রকাশ করে বলছেন যে আপনারা যে সংস্কার করছেন এটা আসলে লোক দেখানো। তাহলে বোঝা যায় যে এই সরকারের আসলে টার্গেটটা কি, সরকার আসলে কি কাজটা করছে। এক, দ্বিতীয়ত হচ্ছে এই যে তারেক রহমানের দেশে আসার ব্যাপারে নিরাপত্তাহীনতার যে জায়গাটি তৈরি হয়েছে আমাদের এখানে দীর্ঘদিন ধরে, রণক ভাই যথার্থ একটা পয়েন্ট আউট করেছেন, এই যে সেনাবাহিনী বাংলাদেশের গত জুলাইয়ের যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থানের সেনাবাহিনী যদি জনগণের পাশে না থাকতো সম্ভবত অভ্যুত্থানের ফলাফলটা অন্য রকমের হতে পারত, পরিণতিটা। সেনাবাহিনী সহযোগিতা করেছে এবং আপনি দেখবেন সেই সেনাবাহিনীকে অনবরতভাবে বিভিন্ন জায়গা থেকে তাকে টার্গেট করে যে তাদের বিরুদ্ধে যে বিষোদগার করা, এবং সেই কাজটি যারা করেছেন, যারা রাস্তায় দাঁড়িয়ে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন, আপনি তাকে গুরুত্বপূর্ণ জায়গায় বসিয়েছেন, আপনি তাকে ট্রাইব্যুনালের প্রধান করেছেন, আপনি তাদেরকে ডেকে নিয়ে আপনার যমুনাতে সামনে বসিয়ে তাদের সাথে স্যান্ডউইচ খেয়েছেন। কত বড় অপরাধ আপনি করেছেন আপনি জানেন না। আমাদের এই গণঅভ্যুত্থানটা আসলে আমরা কেন করেছিলাম? আমাদের যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে সেই প্রতিষ্ঠানগুলো রিবিল্ড করার তো একটা টার্গেট ছিল আমাদের। সেই প্রতিষ্ঠানগুলো আমরা রিবিল্ড করলাম না, বরং আমাদের পুলিশ বাহিনী। শরীফ, আপনি যে কথা বলছেন, এতে করে সেনাবাহিনীর প্রধান তো বলেছেন তারা ছোট মানুষ, তারা বড় হলে বুঝবে। এখন এটি একটা মানুষ তার উদারতার জায়গা থেকে বলেছেন, এর ভেতর থেকে তিনি তাকে মানে তার উদারতা প্রকাশ পেয়েছেন। সেনাবাহিনী এই ঘটনার পর প্রতিশোধ নিতে পারত, কারণ তাদের হাতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার ছিল। তিনি হয়তো যারা এই কাজটি করেছেন তাদের বোধ যাতে জাগ্রত হয় সেই কারণেই তিনি এই কথাটা বলেছেন। কিন্তু আমি তার বক্তব্যটা এক সাইডে নিলাম। যারা এই কাজগুলো করলো তাদেরকে আপনারা প্রশ্রয় দেন নাই, রাষ্ট্র প্রশ্রয় দেয়নি, প্রধান উপদেষ্টার সাথে তারা বৈঠক করেনি, তারা গিয়ে তার সাথে সেলফি তোলেনি, ছবি তোলেনি।